ভরতপুরে সাসপেন্ডেড বিধায়ক জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির এর আগে বলেছিলেন যে প্রয়োজনে তিনি সিপিএম এবং আইএসএফ এর সঙ্গেও জোট করতে প্রস্তুত এবং এ বিষয়ে আইএসএফ এর সঙ্গে যেমন তার কথা হয়েছে সিপিএম এর সঙ্গেও তার কথা হয়েছে। আর এবার তিনি বলছেন যে আইএসএফ সিপিএম এর সঙ্গে তিনি জোট করবেন না, তার কারণ আইএসএফ সিপিএম যে পরিমাণ আসন চাইছে তাতে তিনি সম্মত নন। তিনি আরও বলছেন সিপিএমকে শূন্য থেকে মহাশূন্যে পাঠানোর ব্যবস্থা করব। জোট 21 তারিখে আপনাকে জানিয়ে দেব যে পদ্ধতিতে সিপিএম মানে বামফ্রন্টের চেয়ারম্যান আর তাদের শরিক দল ফরওয়ার্ড ব্লক আরএসপি আমি শুনেছি আর কি যে ধরনের সিট ডিমান্ড করছে, এমনকি আইএসএফও যে সংখ্যা ডিমান্ড করছে, আমি তাদের সাথে জোট করব না। আমার যে ইউপি জনতা উন্নয়ন পার্টি মিম এবং ছোট ছোট আরও 7-8টা রাজনৈতিক দলকে নিয়ে আগামী 25 তারিখের মধ্যে আমাদের কে কোথায় লড়বে, আমি কত সিটে লড়বো, আমার মিম কত সিটে লড়বে, আর এসডিপিআই আজাদ সমাজ পার্টি আরও যে ওই নতুন করে যে জাতীয় উন্নয়ন পার্টি কারা কোথায় লড়বে 25 তারিখের মধ্যে আপনাদের ফাইনাল জানিয়ে দেবো। তবে ধরে নেন যে সিপিএম যে আস্ফালন করছে, সৈন্য আছে, আরও মহাসৈন্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। আপনারা শুনলেন হুমায়ুন কবির, তিনি বলছেন যে সিপিএম আইএসএফ কারোর সঙ্গে তিনি জোট করবেন না, কারণ সিপিএম আইএসএফ যে পরিমাণ আসন চাইছে তাতে তিনি সম্মতি দিচ্ছেন না। সিপিএমকে শূন্য থেকে মহাশূন্যে পাঠানোর ব্যবস্থা তিনি করবেন বললেন হুমায়ুন কবির। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজনবাবু, হুমায়ুন কবির তিনি বলছেন যে সিপিএমের সঙ্গে জোট করবেন না, সিপিএমকে শূন্য থেকে মহাশূন্যে পাঠানোর ব্যবস্থা করবেন তিনি। যে কারুর কথার উত্তর দেবার আমি কোনো প্রয়োজন বোধ করি না। কে কখন বলবেন যে আমি সিপিএম কে কটা আসন পাইয়ে দেব, তারপর কে কার সঙ্গে কথা বলেছে, তারপরে বলবেন আমি না হলে মিমকে ডেকে নিয়ে আসবো, তারপরে বলবেন আমি প্রয়োজনে বিজেপিকে মুখ্যমন্ত্রী বানাবো, আমি হব কিং মেকার, এখন বলবেন আমি আইএসএফ কে সিট দেবো না, ওরা বেশি দাবি করছে, সিপিএম কে সিট দেবো না বেশি দাবি করছে। সিপিআইএম ওর কাছে একটা সিটও দাবি করেনি। 1.5 পয়সার খদ্দের 1.5 পয়সার মতন থাকুক। 1.5 পয়সার খদ্দের যদি মাথায় উঠতে চায় তাহলে বাংলার সর্বনাশ হবে। ওনাকে সবাই চেনে, উনি দল বদলু, কংগ্রেস, তৃণমূল, সেখান থেকে আবার কংগ্রেস, আবার বিজেপি, আবার তৃণমূল, এখন মিম থিম খুঁজে বেড়াচ্ছেন, ওগুলোর স্বাভাবিক জায়গা। সিপিআইএম ওর কাছে কোনো সিট আশা করেনি, বোগাস। ধন্যবাদ আপনাকে। হুমায়ুন কবির আজ বলেছেন যে সিপিএম এবং আইএসএফ এর সঙ্গে তিনি জোট করবেন না, কারণ সিপিএম এবং আইএসএফ যে পরিমাণ আসন চাইছে তাতে তিনি সম্মত নন, সেই কারণে সিপিএম এবং আইএসএফ এর সঙ্গে তিনি জোট করবেন না। সেই সঙ্গে সিপিএমকে কটাক্ষ করে বলছেন যে সিপিএমকে শূন্য থেকে মহাশূন্যে পাঠানোর ব্যবস্থা করব আমি। আপনাদের মনে আছে যে গত কয়েক সপ্তাহে হুমায়ুন কবির একাধিকবার বলেছেন যে সিপিএম এবং আইএসএফ এর সঙ্গে প্রয়োজনে তিনি আগামী বিধানসভা নির্বাচনে জোট করে লড়বেন, কথাবার্তাও চলছে। কিন্তু আজ হুমায়ুন কবির কার্যত স্পষ্ট করে দিলেন যে সিপিএম এবং আইএসএফ এর সঙ্গে তার জোট সম্ভবত হচ্ছে না, কারণ তিনি বলছেন সিপিএম এবং আইএসএফ এর যে পরিমাণ সিট চাইছে সেটা মেনে নেওয়া সম্ভব নয়। আরও একবার শুনুন কি বলছেন তিনি। জোট 21 তারিখে আপনাকে জানিয়ে দেব যে পদ্ধতিতে সিপিএম মানে বামফ্রন্টের চেয়ারম্যান আর তাদের শরিক দল ফরওয়ার্ড ব্লক আরএসপি আমি শুনেছি আর কি যে ধরনের সিট ডিমান্ড করছে, এমনকি আইএসএফও যে সংখ্যা ডিমান্ড করছে, আমি তাদের সাথে জোট করব না। আমার যে ইউপি জনতা উন্নয়ন পার্টি মিম এবং ছোট ছোট আরও 7-8টা রাজনৈতিক দলকে নিয়ে আগামী 25 তারিখের মধ্যে আমাদের কে কোথায় লড়বে, আমি কত সিটে লড়বো, আমার মিম কত সিটে লড়বে, আর এসডিপিআই আজাদ সমাজ পার্টি আরও যে ওই নতুন করে যে জাতীয় উন্নয়ন পার্টি কারা কোথায় লড়বে 25 তারিখের মধ্যে আপনাদের ফাইনাল জানিয়ে দেবো। তবে ধরে নেন যে সিপিএম যে আস্ফালন করছে, সৈন্য আছে, আরও মহাসৈন্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। একদিকে যখন হুমায়ুন কবির বলছেন যে আইএসএফ এবং সিপিএম এর সঙ্গে তিনি জোট করবেন না, কারণ এই দুটি দল যে সিট চাইছে সেটা দেওয়া সম্ভব নয়, এর পাশাপাশি আবার অধীর চৌধুরী পাশে দাঁড়িয়েছেন হুমায়ুন কবির। তিনি বলছেন যে অধীর চৌধুরী বহরমপুরে যদি ভোটে দাঁড়ান তাহলে তাকে জিততে আমি সাহায্য করব। অধীরদা যদি বহরমপুরে দাঁড়ায়, আমি ডাইরেক্ট বলছি অধীরদার জন্য আমার যে দুর্বলতা আছে, কারণ আমি দাদা বলি, এখনও দাদা বলি, আমি তার থেকে বয়সে 7 বছরের ছোট, 6-7 বছরের।
তো আমার বাড়িতে কিছু না হলে 100 দিন আমার মিসেসের হাতে রান্না করে খেয়েছে বিগত 20 বছর। তো সে যদি কোনো জায়গায় কন্টেস্ট করে আমি তার জন্য সেই জায়গাতে প্রার্থী দিলেও অপেক্ষাকৃত যেটুকু হেল্প করার জন্য যা করার করতে পারি, অধীরদার জন্য করব। হ্যাঁ, দেব কি দেব না সেটা পরে বলবো। অধীরদা যদি নিজে দাঁড়ায় তাহলে অধীরদাকে জিতানোর জন্য যতটুকু করার দরকার করতে পারি, কিন্তু তার বিনিময়ে আমি অধীরদাকে বলবো না যে আমার এগেনস্টে তুমি প্রার্থী দিও না। অধীরদা আমার এগেনস্টে যাকে খুশি দিতে পারে। হুমায়ুন কবিরের এই বার্তার পর অধীর চৌধুরী কি বলছেন? তিনি বলছেন, আমি জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের দ্বারাই পরাজিত। আমি জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের দ্বারা পরাজিত। আগামীতে যদি কোনদিন দাঁড়াই আমি জনগণের দ্বারা নির্বাচিত হতে চাই, আর যদি পরাজিত হতে হয় জনগণের দ্বারা পরাজিত হতে চাই। আর এবার চলে আসছে পরের খবরে। এবার জলা জমি বুঝিয়ে সরকারি আবাসন তৈরির অভিযোগ উঠল বিধাননগর স্টেশন সংলগ্ন এলাকায়। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান বেলগাছিয়া মিল্ক কলোনির বাসিন্দাদের একাংশ। যদিও কলকাতা পুরসভার ডেপুটি মেয়র দাবি করেছেন যে জায়গা নিয়ে আপত্তি উঠেছে তা আদৌ জলাভূমি নয়। নয়াঞ্জলি ঠিক যেন হজবরলর ছিল রুমাল, হয়ে গেল বেড়ালের মতো ঘটনা। কিছুদিন আগেও ট্রেন পথে বিধাননগর থেকে দমদম যাওয়ার পথে চোখ টানত বিশাল এক জলাশয়। সেখানেই এখন দিনরাত এক করে চলছে জলাভূমি বোঝানোর কাজ। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, সরকারি আবাসন তৈরির জন্য রাতের অন্ধকারে বোঝানো হচ্ছে বহু বছরের পুরনো 32 বিঘার এই জলাজমি। এখানেই নাকি মাথা তুলবে বাংলার বাড়ির প্রকল্পে আকাশ ছোঁয়া অট্টালিকা, যেখানে 16টি টাওয়ারে থাকবে অন্তত 400টি ফ্ল্যাট। আর এই জিনিসটা জবের থেকে আরম্ভ হয়েছে, প্রথম দিন থেকে আমরা একসাথে হয়ে অনেক বাধা দিয়েছি। এইভাবে দিনের পর দিন রাত্রির 12টা-1টার সময় মাটি ফেলছে। আমরা চাই আমাদের জলাশয়টাকে ফিরিয়ে দিক। কেন আজকে যদি আমাদের পাড়ায় কোনো একটা আগুন লাগে আমাদের কিন্তু বাঁচবার কোনো পথ নেই। এবং আনন্দপুরে কদিন আগে ঠিক সেম ঘটনাই ঘটে গেল, ওটাও কিন্তু জলাভূমি ছিল। 2024-এর মে মাস নাগাদ খবরের কাগজে একটি খবর আমরা দেখতে পাই, যেখানে বলা হয় যে এখানে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে 384টা ফ্ল্যাট নির্মাণ করা হবে। তা আমরা সবাই একটু আতঙ্কিত হয়ে পড়ি যে এখানে এত সুন্দর একটা জলাভূমি, 32 বিঘার পুকুর, সেটা বুঝিয়ে যদি অন্য কিছু করা হয় সেটা তো প্রত্যেকেরই আমাদের খারাপ লেগেছিল। বিধাননগর থেকে দমদম স্টেশনের দিকে যাওয়ার ঠিক মাঝামাঝি যদি রেললাইনের বাঁ দিকে তাকানো যায়, যে সুবিশাল জলাশয়টা এতদিন চোখে পড়তো এবং তার সামনে যে সুবিশাল সাদা বাড়িটা চোখে পড়তো, সেটাই শালবনী অ্যাপার্টমেন্ট এবং শালবনী ঝিল। যে শালবনী ঝিল এই মুহূর্তে রীতিমতো ভয়াবহ চেহারাতে রয়েছে। সেখানে পেলোডার দিয়ে মাটি ফেলা হচ্ছে, বোঝাই করা হচ্ছে একটা বড় অংশ। কেন বোঝাই করা হচ্ছে? কারণ এখানে সরকারি প্রকল্প হবে। কি প্রকল্প? বাংলার আবাসন। এলাকাবাসীর দাবি, কিছুদিন আগেই এই নিয়ে তারা পরিবেশ আদালত গ্রিন ট্রাইব্যুনালে নালিশও ঠুকেছেন। সেই মামলার এখনও নিষ্পত্তি হয়নি। মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টেও, কিন্তু তার রায় গিয়েছে কলকাতা পুরসভার পক্ষে। সেই রায়কে চ্যালেঞ্জ করে মামলাকারীরা এবার দ্বারস্থ হয়েছেন সুপ্রিম কোর্টের। বেলগাছিয়ার মিল্ক কলোনির বাসিন্দাদের একাংশের এই অভিযোগের প্রেক্ষিতে কলকাতা পুরসভা কি বলছে? জায়গাটা হচ্ছে রেলের জায়গা ছিল, মানে কিছুটা খোলা জায়গা ছিল, ওটা কৃত্রিমভাবে নয়নজুলি তৈরি হয়ে গেছিলো, আর বাকিটা ল্যান্ড। তো ন্যাচারালি এই কাগজপত্র আমাদের কাছে আছে। যারা বলছেন জলাজমি বুঝিয়ে হচ্ছে, এটা সঠিক নয়। এইটা কখনোই জলাজমি নয়, ওখানে বাংলার বাড়ির প্রজেক্ট হচ্ছে। একই সুর শোনা গেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও বড় চেয়ারম্যান দুজনের মুখেই। ওটা কোনো জলাজমি নয়, ওটা একদম কর্পোরেশনের স্থলভাগ। এবং আমরা কিন্তু জল রিস্টোর করে বাকি জায়গাটাই আমাদের বাংলার বাড়ি করা হচ্ছে। এটা নয়নজুলি আছে আর ল্যান্ডও আছে। যদিও বাসিন্দাদের একাংশ গুগল আর্থের ছবি দিয়ে দেখিয়েছেন 2011 সালে দেখা যাচ্ছে ওই নির্দিষ্ট জলাভূমিকে শালবনী পণ্ড বলে উল্লেখ করা হয়েছে। 2014 সালের গুগল আর্থেও একই কথা রয়েছে। এমনকি ইসরোর নথিতেও এটা জলাশয় বলে উল্লেখ করা আছে, এমনটাই দাবি করছেন তারা। আপনি যদি কেএমসির পন্ড লিস্টে যদি মানে বড় নম্বর 1 3 নম্বর ওয়ার্ডে যদি আপনি পন্ড লিস্টে এখন কেএমসির ওয়েবসাইটে যান, সেখানে দেখবেন এখানে শালবনী ঝিল লিস্টেড পন্ডের মধ্যে রয়েছে। জলা জমি বুঝিয়ে বাংলার বাড়ি তৈরির বিরোধিতা করে রবিবার প্রস্তাবিত আবাসনের গেটের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসতে হয় উল্টোডাঙ্গা থানার পুলিশ আধিকারিকদের। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।